প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। পৃথিবী ভালো নেই। পৃথিবী জুড়ে শুরু হয়েছে অশান্তি, লেগে গেছে যুদ্ধ। আজকে আমরা দেখতেছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যার কারণে যুদ্ধ কখনো একটি জায়গায় স্থির থাকে না। যুদ্ধ ছড়িয়ে পড়ে ঠিক আগুনের মতো। কারো যদি একটি ঘরে আগুন লাগে, শুধুমাত্র সেই ঘর যে পূর্বে এমন নয়, আশেপাশের সকল ঘর সেই আগুনে আক্রান্ত হতে পারে। এই জন্য এই জন্যই বলা হয়ে থাকে, বিখ্যাত কবি কালিদাস বলেছিলেন একটা কথা, নগর পুড়িলে কি দেবালয় রক্ষা পায়। আজকে আমরা যদি পুরো পৃথিবীর কনটেক্সটার দিকে তাকাই, আমাদের ভিতর যে কমিটমেন্টের অভাব, আমাদের ভিতর যে বিশ্বাসের অভাব, সেটাই কিন্তু ফুটে ওঠে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে যুদ্ধটা? এখানে কি শুধু রাশিয়ারই দোষ, নাকি এখানে শুধু ইউক্রেনেরই দোষ? আসল কথা হচ্ছে আমাদের সবার ভিতরেই সমস্যা। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙেছিল, তখন পশ্চিমা দেশগুলো, তাদের নেটো একটা প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়াকে, যে সোভিয়েত দেশগুলোকে কখনোই তারা নেটোর অন্তর্ভুক্ত করবে না, এবং রাশিয়ার সীমান্তের কাছাকাছি কোনো যাতে থ্রেট তৈরি না হয় সেটার ব্যাপারে তারা বলেছিল। আর কি বলেছিল? নেটো সম্প্রসারণ রুশ সীমান্তের কাছাকাছি হবে না। এত কিছু বলার পরেও যখন সেই রুশ সীমান্তের কাছাকাছি ফিনল্যান্ড, ইউক্রেন ক্রমাগত নেটোর সদস্য হতে চায়, এবং আমরা দেখেছি ফিনল্যান্ড 2023 সালে নেটোর সদস্য হয়েছে। তারপর আমরা দেখি যে ইউক্রেনের যে সম্পদ, সেটা কতটুকু তাদের নিজেদের আর কতটুকু সোভিয়েত ইউনিয়ন থেকে প্রাপ্ত, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এবং সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ইউক্রেন হচ্ছে বাই ডিফল্ট তাদের অংশ হিসেবে পেয়েছিল। এটার জন্য কি তাদের ভিতর কৃতজ্ঞতা বোধ ছিল? তারপর যে সম্পদগুলো ছিল, সেটার জন্য কি তাদের ভিতর কৃতজ্ঞতা বোধ ছিল? তারা প্রতিনিয়ত রাশিয়াকে হুমকি দিয়ে যাচ্ছিল যে তারা নেটোর সদস্য হবে, স্বতন্ত্র হবে। সেটা হতেই পারে, কিন্তু আপনি কি যার থেকে জন্ম নিয়েছেন তাকেই অপমান করে হবেন? এটা একটা প্রশ্ন থেকেই যায়। আর এখানে তো পুতিন, তার তারও কিছু দুর্বলতা রয়েছে। এটা হয়তো সে আরো একটু সুন্দরভাবে নেগোশিয়েট করতে পারবে। যুদ্ধ কি কখনো ভালো জিনিস? এখন কি সেই যুদ্ধের সময়? এই একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান ও প্রযুক্তি যেভাবে এগিয়ে গিয়েছে, মানুষের জন্য সকল কিছু সহজলভ্য হয়ে গিয়েছে। এই প্রান্তর, এই জমিন এক সময় বরফে রাখা থাকতো, তখন এখানে কেউ বসবাস করার উপযুক্ত ছিল না। এখন চলে এসেছে বাসায় বাসায় হিটার, এসি, টেম্পারেচার কন্ট্রোল করা যাচ্ছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। মানুষ এখন সভ্যতার যে উৎকর্ষ, সেটা সর্বোচ্চটুকু সুফল ভোগ করতেছে। এখন মানুষ আর যুদ্ধ চায় না। একসময় ইউরোপের দেশগুলোতে বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকতো, যে যুদ্ধ শুরু হতো শেষ হতো না, কোটি কোটি মানুষ মারা যেত। তো এখন মানুষ বুঝতে পেরেছে, যুদ্ধ কখনো মানুষের ভিতর, কারো যুদ্ধ কখনো কোনো পক্ষ জয়ী হতে পারে না, সেটা যত বড় সুপার পাওয়ারই হোক। যুদ্ধ শুধু একটা জিনিসে ডেকে নিয়ে আসে, সেটা হচ্ছে ধ্বংস। কারো হয়তো একটু বেশি, কারো হয়তো একটু কম। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমি সবসময় একটা কথা বলি, ইউক্রেন রাশিয়া যুদ্ধে একটা কথা বলা হয়ে থাকে, ইউক্রেন রাশিয়া যতটা না এফেক্টেড, তার থেকে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ। এটা আসলেই সত্য। কেন সত্য? আমাদের যে তেল, গ্যাস, এটা টোটালি এখন এক্সপোর্টের, ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো চলতেছে, এগুলো অধিকাংশই এখন এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং হেভি ফুয়েল অয়েল দিয়ে চলতেছে। এখন এই গ্যাসের দাম যখন $21 থেকে বেড়ে হয়ে যায় প্রতি ইউনিট প্রতি $70, আমাদের অর্থনীতি সেটা নিতে পারে না। গমের দাম যখন বেড়ে যায়, সয়াবিনের তেলের দাম যখন বেড়ে যায়, অন্য দেশ যেভাবে সার্ভাইভ করতে পারে, আমাদের গরিব দেশ, এত বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তা পারে না। পৃথিবী আজ এক বিপন, বিরল একটা
সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় আল্লামা জালালউদ্দিন রুমি যে সুফি বার্তা দিয়ে গিয়েছেন, মানুষে মানুষের সহমর্মিতা ভালোবাসা, সেটা আবার শুরু করা উচিত। যুদ্ধ কি কখনো শেষ হয়? একটা যুদ্ধ কখনো কি আরেকটা যুদ্ধকে থামাতে পারে? না। কারণ আমরা জানি দুইটা মাইনাস যদি আমরা যোগ করি সেটা আরো মাইনাস হয়, সেটা আরো মাইনাস হয়। যুদ্ধ দিয়ে যুদ্ধ কখনো শেষ হয় না। আমরা দেখতে পাচ্ছি এখন যুদ্ধ হয়তো থেমে যাবে, কিন্তু এর ভিতর দিয়ে আমরা কি পাবো? এই যুদ্ধ থেকে হাজার হাজার মানুষের প্রাণহানি। রাশিয়ার মতো প্রভাবশালী দেশ, তাদেরও প্রায় 2 লক্ষাধিক কাছাকাছি শুনে হতাহত হয়েছে। কেউ মারা গিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আমারই একজন কলিগ যখন আজকে রাশিয়ার হাসপাতালে ভর্তি, তাকে দেখতে গিয়ে একটা উপলব্ধি আমার হলো যে কত মানুষ সেখানে পা হারিয়ে, হাত হারিয়ে একটা সুন্দর জীবন যাদের পাওয়ার কথা ছিল এত সুন্দর একটা দেশের ভিতর, তারা কিন্তু সেটা আর পাবে না। এটা থেকে আমরা একটা শিক্ষাই নিতে পারি, আমরা যুদ্ধ দিয়ে কিছু জয় করতে পারবো না এই যুগে এসে। এটা আদিম যুগে সম্ভব ছিল। আমাদেরকে সভ্যতার উৎকর্ষকে আরো এগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে দিন দিন সব জায়গাতেই আমরা দেখতে পাই একটা রেডিকাল লেফটিস্ট থেকে রেডিকাল রাইটিস্ট জাতীয়তাবাদী শক্তি। আমি সেরা, বাকি সবাই খারাপ, এই ধরনের একটা বার্তা সবাই দিতে চাচ্ছে। আমি সাদা, আমি ভালো, আর বাকি সবাই খারাপ। সেটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? আমেরিকার মতো দেশ, যেটাকে বলা হয় গণতন্ত্রের আতঙ্ক, সেখানে কি হচ্ছে? সেখানে কি সঠিক গণতন্ত্রের চর্চা হচ্ছে? নাকি হয় রেসিজম আজকে সেখানে পিক মোমেন্ট, যেটাকে বলে সর্বোচ্চ চূড়া স্পর্শ করেছে। মানুষকে যে সম্মান দেওয়া, সেটা তো আমরা ভুলেই যাচ্ছি। সভ্যতা গড়ার জন্য শুধু কোনো সিঙ্গেল জনগোষ্ঠীর অবদান থাকে? সভ্যতা একদিনে গড়ে ওঠে? সারা পৃথিবীর সব মানুষের সভ্যতা গড়ার ক্ষেত্রে অবদান রয়েছে, একা কিছু করতে পারে না। সামষ্টিকভাবেই একটা সভ্যতা গড়ে, একটা বিজ্ঞান, একটা গবেষণা। আমরা যে মোবাইলটা পেয়েছি, আজকে যদি আমরা দেখি এই মোবাইলের এত দ্রুত বিকাশ ঘটেছে, ট্রানজিস্টর বার আমরা ফেব্রিকেশন করে কত ছোট নিয়ে এসেছে, আমরা ন্যানো টেকনোলজিতে চলে যাব। আমরা যদি দেখি এগুলা পেপারগুলা কে লিখেছে, রিসার্চ কে করেছে, দেখতে পাবো এখানে বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, ইরানের আছে, চায়নার আছে, জার্মানির আছে, আমেরিকান আছে। সারা পৃথিবীর সব মানুষ মিলেই কিন্তু এই সভ্যতা, এই টেকনোলজি, আমাদের যে সবকিছুর সহজলভ্যতা, সেটা করার ক্ষেত্রে কাজ করে গিয়েছে। তো আজকে দেখতে পাই কি ভেদাভেদ, যুদ্ধ, মানুষকে কিভাবে এথনিক ক্লিনজিং করা যায় সেটা চিন্তা করতেছে। প্যালেস্টাইন যারা সেখানে ছিল ভূমিপুত্র, তাদেরকে আজকে উচ্ছেদ করা হচ্ছে। কবে থামবে আমাদের এই বিকার? এটা নিয়ে আমার নেক্সট পর্ব থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। সে পর্যন্ত অপেক্ষা করুন।